যে হত্যাকাণ্ড, যে লজ্জাজনক ঘটনা সমগ্র জাতির জন্য, সভ্য সমাজের জন্য তার আজকে রায় হয়েছে, সন্তোষ প্রকাশ করছি আমরা। এবং আমরা ধারণা করছিলাম হয়তো তাড়াতাড়ি হবে, এত তাড়াতাড়ি হবে এই মামলার বিচার বা তদন্ত বিচার আমি চিন্তা করতে পারিনি। তো খুবই কম সময়ের মধ্যে এই মামলাটার বিচার হয়েছে, রায় প্রদান হয়েছে, আসামিদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এখন যেটা হলো যে সরাসরি তো মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে না, কারণ এটা সুপ্রিম কোর্টে পাঠাতে হবে ডেথ রেফারেন্স কনফার্মেশনের জন্য। তো সেটা সুপ্রিম কোর্ট হাইকোর্টে আসবে। হাইকোর্টে আসার পর আমি সন্দিহান এই কারণে, হাইকোর্টে আসার পর মৃত্যুদণ্ড এটা অনেক সময় নেয়। আমরা দেখছি 5-6 বছর আগের, এবারে এখনও হিয়ারিং হচ্ছে 2019 সাল 20 সালে মামলা যেতে পারে হিয়ারিং হচ্ছে। যদি এটা দৃশ্যমান করতে হয় রায় বিচারটা, সেই জন্য আমি মাননীয় প্রধান বিচারপতির নিকট অনুরোধ করব এইসব সেন্সিটিভ ঘটনাগুলো নিয়ে সুপ্রিম কোর্টে একটা বিশেষ বেঞ্চ করা হোক। সেই বেঞ্চে তাড়াতাড়ি শুনানি করার পর বেঞ্চ করেছে হ্যাঁ বেঞ্চ করেছেন না, বেঞ্চ করলে বেঞ্চে এটা শুনানোর ফর্মালিটিস আছে। তার আপিল থাকতে পারে, পেপার বুক রেডি করা পেপার হতে পারে। এইসব কারণে সব ফর্মালিটিসগুলো কমপ্লিট করতে হবে। কমপ্লিট করে যেন যেটাই সুপ্রিম কোর্ট রায় দেয় বিচার বিশ্লেষণ করে সেই রায়টা দৃশ্যমান হতে পারে, কার্যকর করতে হবে। আর কার্যকর না করলে তাহলে কিন্তু অন্যান্য মামলার মতো হয়ে যাবে এটা। কারণ আমাদের মনে হচ্ছে কেন আমাদের দেশের মানুষ কোনো একটু হিংস্র হয়ে গেছে। অনেক মানুষ সামান্যতেই রেপ হচ্ছে, সামান্যতেই মার্ডার হচ্ছে। আমার মনে হয় দৃষ্টান্তমূলক কিছু শাস্তি না হলে, কার্যকর না হলে, এটা ডিটারেন্স, এটা নিবারণমূলক আমাদের ভূমিকা না থাকলে সমাজে কিন্তু এইসব ছড়িয়ে পড়বে আরও। এই জন্য সমাজ থেকে দেশকে বাঁচানোর জন্য, আমরা সভ্যতার কাছাকাছি যাওয়ার জন্য এইসব মামলাগুলোর সেন্সিটিভ, শুধু এটা না, স্বামীজাত হত্যাকাণ্ড আছেই, অন্যান্য যেগুলো ঘটনা ঘটছে বা ভবিষ্যতে ঘটবে সেগুলোই যেন অতি তাড়াতাড়ি চার্জশিট দেওয়া হয়, বিচার সমাপ্ত করা হয় এবং সুপ্রিম কোর্টও এগুলো তাড়াতাড়ি যেন শুনানি করে রায় দেওয়া হোক। কেন না হলে কিন্তু আমরা নিজের সভ্য মানুষ হিসাবে দাবি করতে পারবো না। আইনজীবী হিসাবে, সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট হিসাবে এটাই আমি দাবি দেখছি এবং সন্তোষ প্রকাশ করছি যে বিচার বিভাগের প্রতি নিম্ন আদালতে যে এত দ্রুত রায় প্রদান করার জন্য। আশা করি অন্যান্য মামলাগুলো তো আদালতগুলো একই রকম ভূমিকা দেখাবেন এবং দ্রুত যেগুলা নিবারণমূলক দরকার, জাতিকে বোঝানো দরকার, এইসব মামলা ঘটনা করলে এরকম শাস্তি হইতে পারে, সেটা তাহলে অনেকেই কিন্তু এগুলো থেকে বিরত থাকবে। ধন্যবাদ আপনাকে। আমি আলহামদুলিল্লাহ 100% খুশি এবং এই রায় বাস্তবায়ন হলে আমি সম্পূর্ণভাবে আমার মনের প্রত্যাশা, যে রায় এবং কার্যকর হলে মনের প্রত্যাশা, আমার আকাঙ্ক্ষা সেটা মিটবে। ইনশাল্লাহ 100% আমি আশা করছি, কারণ মাননীয় আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের রহমত এবং মাননীয় প্রধানমন্ত্রী দেওয়ার সময়, সেই সময়ের ভিতরেই আমরা আমাদের রায়, কাঙ্ক্ষিত রায় পেয়েছি। এখন এটার সাথে আছেন মাননীয় বিচারপতি, আছেন পুলিশ প্রশাসন এবং অন্যান্য সাংবাদিক এবং বাংলাদেশের আমর জনতা, যারা আমার এবং আমার পরিবারের বিপদের সময় সহায়তা করেছেন, মানসিকভাবে আমাকে সহায়তা দিয়েছেন, তাদের কাছে কৃতজ্ঞতা জানাই। এবং অবশ্যই আমি আমার মেয়ের বিচারে দ্রুত রায় দেখতে চাই, কার্যকর দেখতে চাই, অবশ্যই দেখতে চাই। আমি বাবা, আমার মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার সন্তান আমার মনে থাকবে। বাংলাদেশ সরকার বিচার করে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, পরবর্তী আরো 50 বছরের জন্য একটা দৃষ্টান্ত
মহান রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি গুণ শুকরিয়া এবং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিশেষ করে আবারও বলবো মাননীয় ক্রীড়ামন্ত্রী, উনি এই সুষ্ঠু বিচার পাওয়ার যতগুলা সহযোগিতা আমাকে প্রয়োজন উনি আইনগতভাবে সহযোগিতা করেছেন। তারপরে ধন্যবাদ জানাবো মাননীয় বিচারপতি, ধন্যবাদ জানাবো স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ প্রশাসন, পিবিআই, সিআইডি এবং অন্যান্য ডিবি, সাংবাদিক মিডিয়া এবং বাংলাদেশের জনগণ, যারা সাধারণ জনগণ আমার পাশে আমার সাথে থেকে আমাকে সাহস এবং মনোবল জুগিয়েছেন, তাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বাবা, আমার মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার সন্তান আমার মনে থাকবে। আর যে সন্তান আমি হারিয়েছি তা তো আর ফিরে পাবো না, কিন্তু বাংলাদেশ সরকার বিচার করে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন সেই দৃষ্টান্ত আমার কাছে মনে হয় পরবর্তী আরো 50 বছরের জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। রায়ে খুশি, কিন্তু আমি চাইব এই রায়ের পরিপ্রেক্ষিতে দ্রুততার সাথে যাতে এই রায় কার্যকর হয় তার বন্দোবস্ত করবার জন্য সরকার এবং আমাদের দেশে এটা খুব চাঞ্চল্যকর একটা মামলা ছিল। আমি আজকে পুলিশ বাহিনীকে পুরস্কৃত করার কথা ঘোষণা করেছি। রামেসা হত্যার একটা বিষয়, তারপরে গোয়ালন্দ ঘাটে যে পুলিশের অত্যন্ত আন্তরিকতার সাথে যে দায়িত্ব পালন, তাতে অন্তত 50 ব্যক্তির প্রাণ বেঁচেছে। আর গজারিয়াতে একটা কিশোরী হত্যা ধর্ষণের পরে নদীতে ফেলে দিয়েছিল, কোনো ক্লু পাওয়া যাচ্ছিল না, সেটাও খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে পুলিশ আসামি গ্রেপ্তার করে তদন্ত করে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আসামিরা। এই সমস্ত অগ্রগতিগুলো আমরা যেমন পুলিশকে পুরস্কৃত করব তাদের ভালো কাজের জন্য, তিরস্কারের সময় তিরস্কৃত হবে। তবে এখনো পর্যন্ত যে অ্যাচিভমেন্ট আমাদের পুলিশ বাহিনীর, এগুলো প্রশংসার দাবি রাখে। রামেসা হত্যা, ধর্ষণ এবং হত্যার যে নৃশংস হত্যাকাণ্ড নিয়ে সারা দেশে একটা তুলপাড় অবস্থা সৃষ্টি হয়েছিল। জনপ্রত্যাশা অনুযায়ী আমরা অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে দ্রুততার সাথে ডিএনএ টেস্ট করে পোস্টমর্টম রিপোর্ট এবং চার্জশিট কোর্টে দাখিল করে আমরা খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই বিচার কার্য পরিচালনায় সহযোগিতা করেছি। বিচার করেছে আদালত। আদালত এই ঈদের ছুটির মধ্যে তাদের ছুটি বাতিল করে বা জুডিশিয়াল যেটা লিভ আছে সেটা বাতিল করে আদালতের কার্যক্রম পরিচালনা করেছে। তারা একটা রাষ্ট্রীয় এবং সামাজিক দায়বদ্ধতা থেকে সেটা করেছে। তবে যাতে অবিচার না হয় সেজন্য রাষ্ট্রপক্ষ থেকে আইনজীবী, আসামি পক্ষের আইনজীবী হিসেবে একজনকে নিয়োগ করা হয়েছিল। সাক্ষী প্রদান করা হয়েছে, চিকিৎসকরা সাক্ষী দিয়েছেন, পুলিশ সাক্ষী দিয়েছে। এখানে যেহেতু আসামি 2 জন, যেহেতু 164 স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডেড করা হয়েছে, ডিএনএ টেস্ট এবং পোস্টমর্টম রিপোর্ট হয়েছে, সব কিছু মিলিয়ে এই মামলাটা খুব বেশি কঠিন কিছু ছিল না প্রমাণ করা। আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং আদালত ন্যায় বিচার করেছে, আসামিদের মৃত্যুদণ্ড দিয়েছে। এখন আমরা বলতে পারি যে বাংলাদেশের এই বিচারিক ইতিহাসে এবং পুলিশের গ্রেপ্তার এবং তদন্তের কার্যক্রমের ইতিহাসে এটা একটা মাইল ফলক। এভাবেই আমরা ইনশাআল্লাহ জনপ্রত্যাশা অনুযায়ী দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। আশা করি আমরা সকলের সহযোগিতা পাব। কার্যকরের বিষয়টা হচ্ছে যখন মৃত্যুদণ্ড দেয়া হয় কাউকে, সেটা ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে শুনানি করতে হয়। হাইকোর্টে এরকম ডেথ রেফারেন্সের সংখ্যা যেগুলো ডেট অনুসারে শুনানি হয়, আগেরটা আগে পরেরটা পরে হিসাবে। তবে ব্যতিক্রম হিসেবে 2-1টা ঘটনা হয়েছে। আমরাও এই বিষয়টা মাননীয় সুপ্রিম কোর্টের নজরে আনব এবং অ্যাটর্নি জেনারেল অফিসকে আমরা বলবো যাতে রামেসা হত্যার এই ডেথ রেফারেন্স শুনানিটা যাতে সিরিয়াল একটু এগিয়ে আনা যায় আইনানুগভাবে, তাহলে পরে ডেথ রেফারেন্স। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে জাতির কাছে
অত্যন্ত দুঃখ এবং বেদনা ভারাক্রান্ত একটি ঘটনা ছিল রামিসা হত্যাকাণ্ড। রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ডর যে বিষয়টা জাতি বহন করতে অনেক বেদনাহত ছিল, অনেক কষ্ট হয়েছে। এরপরেও আমরা রামিসাকে ফিরিয়ে আনতে পারবো না, আমরা রামিসাকে তার বাবা মার কাছে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আমাদের যতটুকু করার সেটা আমরা করার চেষ্টা করেছি। 19শে মের ঘটনা, 24শে মের মধ্যে আমরা তদন্ত সম্পন্ন করে চার্জশিট দিতে সক্ষম হয়েছি। 25শে মে থেকে 31শে মে পর্যন্ত সরকারি ছুটি ছিল। আমাদের নিম্ন আদালতগুলো 1 জুন থেকে 15 জুন পর্যন্ত সরকারি ছুটি ছিল। সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন আমরা 1 মাসের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা ইতিমধ্যেই আপনারা দেখেছেন নিম্ন আদালতের বিশেষ করে শিশু ট্রাইব্যুনালগুলো যেগুলো সারা বাংলাদেশে আছে, শিশু ট্রাইব্যুনালগুলোর 1 জুন থেকে 15 জুন পর্যন্ত যে ছুটি ছিল সেই ছুটি বাতিল করার জন্য মাননীয় প্রধান বিচারপতির কাছে সরকারের পক্ষ থেকে প্রস্তাব পাঠানো হয়েছিল এবং মাননীয় প্রধান বিচারপতি তার সদয় সম্মতি জ্ঞাপন করে সিদ্ধান্ত দিয়েছিলেন যে বাংলাদেশের শিশু ট্রাইব্যুনালগুলো এই ছুটির আওতার মুক্ত থাকবে। যার ফলে আমাদের পক্ষে সম্ভব হয়েছিল 24 তারিখে যখন চার্জশিট দেয়, চার্জশিট দেওয়ার দুপুরের দিকে চার্জশিট দিয়েছে, বিকালের মধ্যে সেই চার্জশিট সিএমএম আদালত থেকে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে যায়। 24 তারিখেই সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল আপনার 1 জুন চার্জ ফ্রেমের জন্য দিন ধার্য করেন। এর মধ্যে অন্য কিছু ফর্মালিটিস থাকে, যার একটি হলো আসামিপক্ষ কোনো আইনজীবী দেয়নি বা ঢাকা বারের সিদ্ধান্তের কারণে কোনো আইনজীবী আসামিপক্ষের দাঁড়াতে হয়তো সম্মতি দেননি। যে আইনে মৃত্যুদণ্ড থাকে আমাদের বিধান হলো রাষ্ট্রপক্ষ থেকে আসামিপক্ষকে একটা আইনজীবী দেওয়ার। আমরা 24 তারিখে বিশেষভাবে রাষ্ট্রপক্ষে একজন আইনজীবী নিয়োগ করেছি যাতে করে ন্যায় বিচার প্রশ্নে কোনো প্রশ্নবোধক চিহ্ন না থাকে। সেই প্রেক্ষাপটেই 24 তারিখেই আমরা রাষ্ট্রপক্ষে আইনজীবী নিয়োগ করেছি আসামির জন্য। 1 জুন কোর্ট রিওপেনিংয়ের দিনেই চার্জ গঠন হয়েছে। আইনের বিধান মতেই পরবর্তী দিন সাক্ষ্য গ্রহণ হয়েছে, তারপরের দিন আসামি পক্ষকে 342 ধারায় পরীক্ষা বলে তাদের সাক্ষ্য দেওয়ার সুযোগ আছে, সেই দিন ধার্য হয়েছে। সেখানে আসামি সোহেল রানা নিজে দায় স্বীকার করেছেন। তারপরের দিন আমরা যুক্তিতর্কের জন্য এখানে আদালত রেখেছিলেন। আমরা আমাদের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন, আসামি পক্ষেও যুক্তিতর্ক উপস্থাপন করেছে। এরপর আজকে রায় হয়েছে। কার্যত 6 কার্য দিবসের মধ্যে আমরা রামিসার মতো এরকম বেদনাদায়ক একটি ঘটনার বিচার করতে সক্ষম হয়েছে। এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম। যদি আমাদের সাবকন্টিনেন্টে দেখি, ইতিপূর্বে 1882 সালে নদিয়া সেশনস কোর্ট মুল্লুক চাঁদ নামে এক ভদ্রলোককে তার 9 বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে একদিনে বিচার কাজ সম্পন্ন করেছিলেন। সেই জায়গা আমাদের এরপরে আর এত দ্রুত সম্ভব না। আমরা আইনের প্রত্যেকটা ধাপ পেরিয়ে আমরা 6 কার্য দিবসের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করেছি এবং এই বিচারে এই ঘোষিত শাস্তিতে আমরা আপাতত সন্তুষ্ট। আশা করি এটা উচ্চ আদালতে গেলেও এই রায় কার্যকর থাকবে।